সরকার বা দুর্নীতি দমন কমিশন। এই টাকাগুলো রাখা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কেইম্যান আইল্যান্ড, সো অন, এবং দেশেও সম্পদের সন্ধান পেয়েছেন তারা, অর্থাৎ লুটপাটের চিহ্ন প্রায় 650 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছেন লিগালি। when 650 কোটি টাকা মিনস 5000 কোটি টাকা মিনিমাম। ওয়াই? বিকজ মনে রাখবেন, বড় বড় ক্রিমিনাল যারা আছে, টাকা পাচারকারী, এদের 2 কোটি টাকার যদি আপনি অবৈধ লেনদেন পান, you have to catch them because this is a sign they are involved in it, ladies and gentlemen. So লুটপাট শেখ হাসিনার কীভাবে ছিল, কতটুকু ছিল আপনারা নিশ্চয়ই জানেন। এবং মালয়েশিয়ান ব্যাংকে রাশিয়ান ফান্ডের যে টাকাটা, যেটা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছিল, সেই টাকার অস্তিত্ব পেয়েছেন বলে সরকার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আজকে নিশ্চিত করা হয়েছে। সো দেয়ারফর দিস মানি, the news about that money is legit. So এবং এটা টিউলিপ সিদ্দিকীকে আক্রমণ করতে পারে এই টাকাটা, কেননা রাশিয়ান ফান্ডের টাকাটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওই কমিশন বাণিজ্যের টাকা হতে পারে। That's the bottom line, ladies and gentlemen. So it's a bad news for Tulip Siddiqui because I mean, her involvement in this regard is imminent, and I think we're gonna see that in the future when United States and United Kingdom and Bangladesh, the anti-corruption bill is all together, they're investigating, and when we find out the result, then we can understand that she is involved in it, ladies and gentlemen. Second thing holo, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুন, ডাকাতি, ধর্ষণ চলছে। এরা এগুলা যে কতটা পরিকল্পিত তার 2-1টা ঘটনা আপনি দেখলেই বুঝতে পারবেন। আজকে একটা ঘটনা দেখলাম। আচ্ছা, আপনি বলেন এই যৌন উত্তেজনা বাড়লো কিভাবে রমজানে? কেন বাড়লো হঠাৎ? রাইট, আপনি দেখেন বিষয়টা, দেখেন আপনি। আমরা তো এর আগে এগুলো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে, এমন নজিরবিহীন ঘটনা আমরা এর আগে দেখি নাই। ডাকাতি, লাশের গাড়িতেও ডাকাতি হচ্ছে এখন, মানে পরিকল্পিতভাবে ডাকাতি, দর্শন, বিশেষ করে দর্শনটাকে তারা বেছে নিয়েছেন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং সো দ্যাট আন্তর্জাতিক মহলেও বলা যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট ইজ ফেইলড, এবং বিকজ তারা দর্শন, খুন, খারাপি, ডাকাতি তারা কোনোভাবেই বন্ধ করতে পারতেছে না, এটা বলার জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে দেখলাম যে মানসিক বিকারগ্রস্ত কিন্তু দর্শনের চেষ্টা করতেছে। দেখেন এই ঘটনাগুলা, হোয়াট অ্যাবাউট স্টুপিড পলিটিক্যাল লিডার্স I mean across Bangladesh. I'm coming to this point, Ivan Bhai. Let me talk about one thing. So মানসিক বিকারগ্রস্ত কিন্তু দর্শনের চেষ্টা লিপ্ত। ওয়াই? এগুলা তদন্ত করে শফিক চৌধুরী ফ্রম ইউকে, থ্যাংক ইউ সো মাচ, তদন্ত করে বের করা দরকার যে এই লোকের সাথে কে তাকে দায়িত্ব দিয়েছে দর্শন চেষ্টার জন্য। দেখুন প্রত্যেকটা ঘটনা যদি আপনি পর্যালোচনা করবেন, দেখতে পারবেন কতটা ওয়েল প্ল্যান এন্ড এক্সিকিউটেড এই ঘটনাগুলো। অর্থাৎ একটা সরকারকে পাগল বানিয়ে দেওয়ার মতো অবস্থা। লজ্জা আমাদের জন্য, মুসলিম ডমিনেন্ট কান্ট্রি, and during the month of Ramadan rapes are taking place every single day. This is unbelievable, ladies and gentlemen. Every day it's taking place. So this is shame for Bangladesh. এবং why? Because আপনি দেখেন আপনার বৃহত্তর একটা জিনিস, একটা গোষ্ঠী, মানে বিদেশি রাষ্ট্র, তারা চাইলে কি করতে পারে? তারা কানাডার মতো দেশ, যুক্তরাষ্ট্রের মতো দেশে তাদের ভিন্ন মতাবলম্বী মানুষ, তারা তাদেরকে হত্যার মতো কাজের দুঃসাহস তারা দেখাতে পারে। বাট লেট অ্যালোন হোয়াট দে কুড ইন বাংলাদেশ, অ্যান্ড দে আর ডুইং ইট। অ্যান্ড দেন আওয়ামী লীগ, দেন আরও পলিটিক্যাল পার্টি যারা অনতিবিলম্বে নির্বাচন চাচ্ছেন, সরকারকে ব্যতিব্যস্ত করতে যাচ্ছেন, দেশটাকে ডিস্টেবিলাইজ করতে যাচ্ছেন, তারাও এখানে জড়িত। তাদের জড়িত প্লাস তারা এটাকে সাপোর্ট করেন। তারা মনে করেন যত বেশি ফেইলিয়ার হবে গভর্নমেন্টের, তত বেশি আমরা নির্বাচন পাবো। আমি এটা যদি বলতে চাই, নির্বাচন অফকোর্স আপনারা পাবেন, আপনারা কেন, আমরা সবাই নির্বাচন চাই। আমরা প্রায় 17 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না সঠিকভাবে। এই ভোটটা দেওয়ার ক্ষণ এসেছে প্রত্যেকটা মানুষ। আমরা প্রবাসীরাও ভোট দিতে হবে, আমাদেরকে ভোটের অধিকার দিতে হবে, নিশ্চিত করতে হবে যেন আমরাও ভোট দিতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট কিছু রিফর্মস এবং কিছু কাজকর্ম রাষ্ট্র ব্যবস্থা সুশাসনের জন্য, এগুলো যদি নিশ্চিত করা না হয়, তাহলে এই নির্বাচন দেওয়ার জন্য এই নির্বাচনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আবারও বলছি, গণতান্ত্রিক দল হিসাবে তারা নির্বাচন চাইতেই পারে, নির্বাচন চাওয়ার এই অধিকার তাদের আছে। কিন্তু আচ্ছা, ডারাক শুট কর দিয়া ডারকার, আচ্ছা এখন আমি আবারও বলছি যে এই যে ডাকাতি বা আপনার দর্শন হচ্ছে, যেহেতু এটা পরিকল্পিত,
গভর্নমেন্টকে কঠোর হস্তে দমন করতে হবে, এগুলাকে মারাত্মক কঠোর হস্তে ক্লিয়ার করে দিবেন একদম রাস্তা। কারণ যারা এই কাজে যুক্ত তারা বেঁচে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না। আমি যদিও আইনের শাসনে বিশ্বাস করি, প্রত্যেক ক্রিমিনালকেও তার লিগাল বা জুডিশিয়াল প্রসেসের ভিতরে চাওয়ার এবং যাওয়ার অধিকার তার আছে। সো আমি মনে করি এটা তার পাওয়ার অধিকার আছে। কিন্তু এবার যদি ইচ্ছাকৃতভাবে টাকা খেয়ে দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা বিদেশি রাষ্ট্রের পক্ষে এরা কাজ করে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা সেই প্রশ্নটা আসতে পারে এই মুহূর্তে। কারণ এটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এবং নজিরবিহীন ঘটনা, ডাকাতি এবং আপনার রেপ চলছে, রেপের ঘটনা মতো করতে তারা গড়াচ্ছে। এখন কল্পনা করেন এরা কতটা দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, কঠোর থেকে কঠোরতর সরকারকে হতে হবে এবং এদেরকে ধরে ধরে আমি মনে করি গণ আদালতের বিচার পর্যন্ত করা যেতে পারে। আমি বারবার বলছি, এল সালভাদর ইজ দ্য প্রাইম এক্সাম্পল অফ, দে সেড দ্য প্রেসিডেন্ট দ্যাট যদি আসামি ক্রিমিনালদেরকে যারা রাষ্ট্রের জন্য হুমকি, তাদেরকে আপনার প্রকৃত রাষ্ট্রের জন্য হুমকি, দেশের জন্য হুমকি, তাদেরকে ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারেন, এল সালভাদর ইজ দ্য প্রাইম এক্সাম্পল। দ্যাটস হোয়াট আমি মনে করি যে এল সালভাদরকে দেখে বাংলাদেশ এই কেজে দিতে পারে। আপনি দেখেন এখন আমরা দেখছি অনেকগুলা প্রত্যেকে নির্বাচন চান, বারবার বলছেন যে নির্বাচন আপনারা অফকোর্স চাইবেন। বাই অ্যামেজিং ভিউ, ইয়েস দিস ইজ ফ্যান্টাস্টিক। আমি আসলাম আজ এখন বেরিয়ে, আমি তো সারাদিন কাজে ব্যস্ত ছিলাম, তো এখন আসলাম এবং যে বিউটিফুল। আপনি দেখেন এখানে পরিবেশটা এত সুন্দর, আপনি এখানে আমি যে দাঁড়িয়েছি, আই ফিল ফ্যান্টাস্টিক, আই ফিল সিরিয়াসলি খুব রিফ্রেশড। অনেক দিন পরে আমরা প্রায় এই ধরনের সুন্দর একটা দিন, এবং বাতাসটা যেখানে আছে এত সুন্দর বাতাস, এবং এই যে আপনাদের লেক, এবং আই ফিল রিয়েলি রিয়েলি কুল, ভেরি নাইস বাই দ্য ওয়ে। সো আমরা এখন আপনারা আমাকে বলেন যে এই দেশে যেগুলো চলছে, আমাদের রাজনীতিবিদরা বর্তমানে যেভাবে করতেছেন, এরা 53টা বছর স্বাধীনতার এরপরে এসে দেশটাকে তারা ঠিক করতে একটা প্রতিষ্ঠান দিতে পারেননি, বারবার বলছি। এখন তারা এখন যা শুরু করেছেন, তারা ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা বারবার বলছিলাম, কিন্তু দেশটাকে হয়তো স্যাংশন অথবা ট্রাভেল ব্যানের মতো পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ এখন। হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও? এতটা বিবেকহীন পলিটিশিয়ান যারা আছেন, তারা কিভাবে আবার বাংলাদেশকে নেতৃত্ব দিলে বাংলাদেশের সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এই প্রশ্নটা এখন আমরা করতেই পারি রোজার ভিতরে, রাইট? তবে আমি বলছি যে রাজনীতিবিদদের বিরুদ্ধে এই দুর্বৃত্তায়িত রাজনীতি এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে আমাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা কিন্তু আবার বলছি, আমরা একটা ফেসিজম থেকে আমরা বের হয়েছি, কিন্তু টোটাল যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্ত টাইপের রাজনীতিবিদ, এদের বিরুদ্ধে আরও একটা বিপ্লব আমাদের দরকার। যদি আমরা সেটা করতে পারি, আই এম প্রিটি শিওর আমরা হয়তো বা বাংলাদেশকে একটা স্টেবল কান্ট্রি বা দেশ দিতে পারবো। আপনি দেখেন 6 মাস হয় নাই এদেশের, 7 মাসে পড়ছে এই সরকার, একটা বছরও ঠিক মতো যায় নাই। কীভাবে তারা সবাই দেশটাকে ধ্বংস করা, ডিস্টেবিলাইজ করা, ডক্টর ইউনূসকে ফেল প্রমাণিত করার চেষ্টায় অবতীর্ণ হয়েছেন। যারা এই কাজটা করেছেন তারা সত্যিকার অর্থেই দেশের মানুষের বন্ধু না শত্রু, এটা বা এটা নির্ধারণ করা বা নির্ণয় করার সময় এসেছে বলে আমি মনে করি। সো এখন যা দেখতেছি আমরা, আমি মনে করি টোটালি সাবোটাজ এন্ড পরিকল্পিত, ওয়েল এক্সিকিউটেড ডাকাতি, কোন এগুলা দেখানো ডক্টর ইউনূস পারতেছে না, ফেল। একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যারা রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চান, আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনারা তো 53 বছরের সেই বাই প্রোডাক্টগুলো এখনও তো রয়ে গেছেন। সত্যিকার অর্থে কোনো পরিবর্তন তো রাজনীতিতে আসেনি। সুতরাং ন্যূনতম রিফর্ম ছাড়া নির্বাচনে যাওয়াটা আর শেখ হাসিনাকে রেখে দেওয়ার মধ্যে পার্থক্যটা কী ছিল, আমি এটা জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই। রমজানের দিন বেশি উত্তেজিত হয়ে কথা বলা যাবে না। অবভিয়াসলি খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি প্রচুর পরিমাণে, I don't feel tired at all. রমজানের ভিতরেও জিম সব কিছু ইনশাল্লাহ কন্টিনিউ করে যাচ্ছি, ইউ গোটা ডু দ্যাট। আমি বলে রাখি যে সেহরির সময় বিফ অথবা মাটন খাওয়ার চেষ্টা করবেন, বিকজ ইটস হার্ড, it stays longer, it's give you energy for almost 12 hours non-stop, you know what I mean? It's very good. একটা কলাও খাবেন, তাহলে কিছু ডিম ডাবে তো ইফতারিতে তো আছে, এগুলা শক্ত খাবার খাবেন যেগুলো আপনাকে এনার্জাইজ রাখে। হ্যাঁ, he's looking at me, right? What? He's looking at me. Probably, yeah. Is it service dog? No. I see. Regular dog. But it looks, yeah, very pretty. You're only Is it German Shepherd? German Shepherd. German Shepherd, yeah. Yeah. She's still got a way to go. Very excited, yeah. Yeah, but thank you so much. Yeah. So
এটাই হলো আমাদের বক্তব্যটা, যেটা হচ্ছে কারণ অল্পের জন্য জার্মান শেফার্ড একটা আমার দিকে চলে আসছিল, বুঝছেন তো আপনি এখানে মানে মানে জার্মান শেফার্ড অবভিয়াসলি জানেন তো শেখারের জন্য যে নাম্বার 1। সো আমার প্রশ্নটা এই জায়গাতে যে নির্বাচন আমরা চাই, আপনারা চান, সবাই চাই, কিন্তু আপনারা তো যদি খালি নির্বাচনের জন্য নির্বাচন হয় তাহলে এত মানুষের আত্মহত্যার কি প্রয়োজন ছিল? ধরে নেন আপনি, আমি রাজনৈতিক দলগুলোর প্রতি বলছি, ধরেন আপনারা তো কল্পনা করতে পারেন না এই সরকার এত তাড়াতাড়ি চলে যাবে। এই সরকার চলে যাবে এটা আমি বারবার বলেছি, আপনারা জানেন, আমার প্রিভিয়াস লাইভগুলোতে দেখেন গ্যারান্টি দিয়ে বলছিলাম she has to go and she will be gone today or tomorrow, right? বাট এত তাড়াতাড়ি এই নাটকীয় পরিবর্তনের ভিতরে উইদিন 2 to 3 উইকসের ভিতরে শেখ হাসিনার এমন ধ্বংসাত্মক পরিণতি আল্লাহর তরফ থেকে এসেছে বলেই আমরা মনে করি, এটা স্বাভাবিক ঘটনা নয়। সুতরাং আপনারা ধরে নেন শেখ হাসিনা ক্ষমতা থাকতো 5 বছর তো সহ্য করতেন না। এখন আপনারা বক্তৃতাবাজি দিতে পারেন, বিবৃতিবাজি করতে পারেন, আপনারা দিনে রাতে চলাফেরা করতে পারেন, যা ইচ্ছা তাই ক্ষমতা দেখানোর চেষ্টা করতেছেন আপনারা, রাস্তা বন্ধ করে মানুষকে হুমকি দিয়ে যারা করতেছেন সবাইকে আপনারা এইটা কে দিয়েছে? যারা জেলের ভিতরে ছিলেন খুনের আসামি, আপনার রীতিমতো গ্রেনেড হামলার আসামি ছিলেন, আপনারা জীবন শেষ হয়ে যেত শেখ হাসিনা না গেলে, আপনারা কোনো আশাই ছিল না আপনাদের। এখন বের হয়েছেন, পৃথিবীটাকে দেখতে পারতেছেন, বিদেশে যেতে পারতেছেন, আল্লাহর প্রতি এই মানে শুক্রিয়া আদায় করে যারা সবাই মিলে আমরা যারা এই কাজটা করেছে আমাদের অন দ্য গ্রাউন্ড শুক্রিয়া আদায় করুন, এদেরকে চ্যালেঞ্জ দেন আপনারা। এখন ইটস এ শেমফুল জব, অকৃতজ্ঞতার চরম একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আমি দেখলাম সেদিন একজন যার কোনো হোপ ছিল না, যার বেঁচে থাকার ফাঁসির কাষ্টে দাঁড়িয়েও, তারপরে উনি এখন এসে বলছেন I want an election. I understand you want an election. We want an election too. But if the just election is the name of election, because the democracy always doesn't depend on just an election. There's a prerequisite stuff for an election so that the democracy and the rule of law can sustain. That's the bottom line. And if you don't believe in it, why should we have an election? And I mean, হাজার কোটি টাকা খরচ করে একটা ইলেকশন চুর, বাটপার, প্রতারক, ধান্দাবাজ, মুনাফেক, অশিক্ষিত, লেখাপড়া জানে না, এদেরকে সংসদে পাঠিয়ে আবার সেই জেল আও সেই কদু। No, we want a stable change. The change will sustain for a long time, and we will see a quality change in our governing system. If not, why should we have this election? That's the bottom line, all right? ন্যূনতম যে বেসিক রিকোয়ারমেন্টস বা প্রিরিকুইজিটস যেগুলো আছে একটা ডেমোক্রেসির, একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমি অন্ততপক্ষে কোনোদিন সোশ্যাল মিডিয়া থেকে আন্দোলন শুরু করি নাই। আমরা এই দুর্বৃত্তায়িত ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম আমি ব্যাক ইন 9 years ago, রাইট, মিনিমাম। সুতরাং আপনারা যদি মনে করেন যে নির্বাচনই হবে আমাদের এত স্যাক্রিফাইস, আজকে আমাদের ফেসবুক পেজগুলো দেখেন, আমরা কি মানে রাফসান্দা ছোট ভাই আর সালমান মুক্তাদিরের মতো আর আপনার ওই তাসরিফ খানের মতো বাটপারদের মতো আমরা শেখ হাসিনার প্রশংসা করতে পারতাম না? শুধু সমালোচনা না করলে তো আমাদের পেজ যাইতো না। কত বড় বড় ফেসবুক পেজ ছিল, কত স্মৃতি, কত ইতিহাস, এগুলো সরকার খেয়েছে। আমরা চাইলে তো ফারদিন স্কুলে যায় না, আজকে ফারদিন স্কুলে যায় না, এই জন্য আমি এখানে দেখেন, এজন্যই আমি এখানে। at this time I supposed to pick him up, but ফারদিন স্কুলে যায় নাই, সকালে বলে সে যাবে না, বলে যে সে, আর আমরা তার জোর করি না, কারণ সেই স্কুলে খুবই ভালো, তার স্কুলের এত রুটিন আছে যে একদম অন টাইমে না উঠলেও আমাদেরকে বলবে যে মানে আপনারা, এবং যেভাবে বলে তার স্কুলের জন্য তাড়াহুড়া করে, হি ইজ ভেরি পাংচুয়াল on going to school, but this time today he didn't want to go because I felt that he probably didn't feel good, but look like now he's feeling good. এন্টায়ার হাউস মাথার উপরে তুলতেছে বর্তমানে, তাহলে তো বাট তার ইচ্ছা নাই, সে যাবে না, ইটস ফাইন, আমরা ফোর্স করে নাই, কারণ তাকে ফোর্স করা ভালো না, অসুস্থ হয়ে যেতে পারে স্কুলে যাওয়ার পরে যদি তাকে ফোর্স করি, আর let him go like that, but he is very punctual, in terms of school or homeworks and everything, so it's great. So আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে মাসুম ভাই, ইন্ডিয়া মিডিয়া বলেছে আমাদের সেনাবাহিনী কু হয়েছে, ফারদিনকে একটু দেখান। না সেনাবাহিনীর সাথে ফারদিনকে না, ফারদিন আমি তো এখন বাসাতে নাই। Look at that, this is beautiful area, look, I feel like the breeze, the gentle breeze, you know what I mean, make me, to be honest, like kind of different. I feel something different. শান্তির বাতাস, বিশ্বাস করবেন না, এখন যারা এখানে যদি কেউ না থাকে, আর এত সুন্দর একটা পরিবেশ এখানে, আমি এখন প্ল্যান করতেছি কি, আমি আপনাদেরকে বলি, আজকে যেহেতু ইফতার গড়েই করবো, আমি চেষ্টা করি সবসময় করার,
এখন চেষ্টা করবো আমি ইফতারটা এখানে নিয়ে আসা যায় কিনা, বিশ্বাস, দিস ওয়াট আই এম প্ল্যানিং রাইট নাও। হয়তো আমি নিয়ে আসবো, এখানে বসে শান্তি মতো আর দু একজনকে নিয়ে শান্তি মতো এখানে বসে ইফতার খাবো। এটা হবে অন্যতম, এটা আমি সাধারণত করি আমি, মানে এভরি নাও অ্যান্ড দেন আই লাইক ন্যাচারাল পরিবেশে বসে আপনার ইফতার করা, এটা আই লাইক। আমরা ওই যে আমরা এই হোবোকেনে গিয়ে ঠিক আই মিন ফেসিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন। তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। শনিবার 1 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে। ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার বলছে, সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন। যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।